অবশেষে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল নোটিশ প্রকাশ হয়েছে। কারা এই প্রকল্পের টাকা পাবেন, কারা পাবেন না, বয়স সীমা কত, কি কি শর্ত রাখা হয়েছে এবং নতুন আবেদন কবে থেকে শুরু হবে, সব কিছুই সরকারি বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে। আপনাদের সুবিধার জন্য পুরো বিষয়টি সহজ বাংলায় বুঝিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি, এই খবরটি জানতে পারে। নোটিশে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম ও আবেদন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। প্রকল্পের টাকা 2026 সালের জুন মাসের 1 তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হতে পারে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে 25 বছর থেকে 60 বছরের মধ্যে। সরকারি চাকরিজীবী, পেনশনভোগী বা ইনকাম ট্যাক্স প্রদানকারী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদনকারীর নিজের নামে আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ডিবিটি চালু থাকতে হবে। যাদের নাম যাচাইয়ের সময়, অর্থাৎ এসআইআর যখন হয়েছিল, এসআইআরে যাদের নাম যাচাইয়ের সময় ডিলেটেড, ডেট, শিফটেড বা অন্য কোনো অযোগ্য তালিকায় থাকবে, তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন না। এছাড়াও জানানো হয়েছে, যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাদের অনেককে অন্নপূর্ণা ভাণ্ডারের স্থানান্তর করা হতে পারে, তবে সেটি সম্পূর্ণ ভেরিফিকেশনের উপর নির্ভর করবে। গ্রামীণ এলাকায় বিডিও অফিস এবং শহর এলাকায় এসডিও অফিস আবেদনকারীদের জন্য যাচাই করবেন। তারপর যোগ্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নতুন আবেদনকারীদের শুরু করা হবে 1 জুন 2026 থেকে। এর জন্য একটি নতুন অনলাইন পোর্টাল চালু করা হবে, অর্থাৎ যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য 1 তারিখ থেকে জুন মাসের নতুন পোর্টালে আবেদন করতে পারবেন, যেখানে গিয়ে আবেদন করা যাবে। নোটিফিকেশনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা এবং অন্যদিকে আর্থ সামাজিক উন্নয়নে সহায়তা করা। এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারি বিজ্ঞপ্তিতে যে গুরুত্বপূর্ণ শর্তগুলো বলা হয়েছে সেগুলো হলো, আবেদনকারী মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। যারা কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিতে রয়েছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, অর্থাৎ কেন্দ্র সরকারের হোক, রাজ্য সরকারের হোক, যে কোনো সরকারের যদি কোনো প্রকার চাকরি করে থাকেন তাহলে সে এই প্রকল্পের টাকা পাবেন না। সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক বা অশিক্ষক পদে কর্মরত মহিলারাও এই প্রকল্পের আবেদন করতে পারবেন না। যারা সরকারি পেনশন পান তারাও অযোগ্য বলে বিবেচিত হবে। কোনো মহিলা যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে তিনিও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নোটিফিকেশনে কথা বলা হয়নি যে স্বামী সরকারি চাকরি করলে স্বামী যদি সরকারি চাকরি করে তাহলে স্ত্রী আবেদন করতে পারবেন না, এরকম কোনো জায়গায় বলা হয়নি। অর্থাৎ বর্তমান নিয়ম অনুযায়ী যদি স্ত্রী নিজে সরকারি চাকরি না করেন বা ইনকাম ট্যাক্স না দেন তাহলে স্বামী চাকরি করলেও তিনি আবেদন করতে পারবেন। তবে যদি আবেদনকারী মহিলা নিজেই সরকারি চাকরিজীবী হন বা ইনকাম ট্যাক্স প্রদান করেন তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। নোটিফিকেশনে আরও বলা হয়েছে, প্রতি মাসে নির্ধারিত 3,000 টাকা আর্থিক সহায়তা জুন মাসের 1 তারিখ থেকে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আবেদনকারীর নিজের নামে হতে হবে, অর্থাৎ
জয়েন্ট অ্যাকাউন্ট অথবা অন্য কারোর নামের অ্যাকাউন্ট দেওয়া যাবে না। সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই থাকা চাই। ডিবিটি সক্রিয় না থাকলে অর্থাৎ ডিবিটি লিঙ্ক না থাকলে টাকা অ্যাকাউন্টে জমা নাও হতে পারে। এরপর নোটিফিকেশনে কারা সুবিধা পাবেন না সেটাও স্পষ্টভাবে বলা হয়েছে। সরকার জানিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমান সুবিধাভোগীদের তথ্য অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হবে। অর্থাৎ যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতেন বা পাচ্ছিলেন তাদের তথ্য ব্যবহার করেই অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা তৈরি করা হবে। তবে সবাই সংস্কৃতভাবে টাকা পাবে না, অর্থাৎ ডাইরেক্ট স্থানান্তরিত করা হলেও সবাই টাকা পাবেন না, কারণ ভেরিফিকেশনের সময় যদি কারো নাম নিয়ে সমস্যা ধরা পড়ে তাহলে তিনি বাদ পড়তে পারেন। বিশেষ করে যাদের মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে, অন্যত্র স্থানান্তরিত বা শিফটেড হিসেবে ধরা হয়েছে বা ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, অনুপস্থিত বা অ্যাবসেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে, বিচার বা অ্যাডজুডিকেশনের পরে নাম বাতিল হয়েছে, তাদের সম্পূর্ণরূপে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া হবে না বলে নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কোনো রকম সমস্যা থাকলে ডকুমেন্টসের ক্ষেত্রে বা এসআরের নাম বাদ গেলে বা ডিলিট হয়ে গেলে শিফট হয়ে গেলে সেক্ষেত্রে কোনোভাবেই তাকে টাকা দেওয়া যাবে না, এইভাবে বলা হয়েছে। এছাড়াও ভোটার স্লিপ বিতরণের সময় যেসব মৃত স্থানান্তরিত বা অযোগ্য ভোটারদের তথ্য পাওয়া গেছে তাদেরও এই প্রকল্পের তালিকা থেকে বাদ রাখা হবে। নোটিফিকেশনে পরিষ্কারভাবে বলা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে হলে আবেদনকারীর নাম ফাইনাল ভোটার লিস্ট, অর্থাৎ যে নতুন 2026 সালে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে এসআইআরের পর, সেই লিস্টে নাম থাকতে হবে। অর্থাৎ যদি কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায় বা ডিলেটেড, অ্যাবসেন্ট, শিফট কিংবা আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে চিহ্নিত হয় তাহলে তিনি সরাসরি এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও জানানো হয়েছে, যারা এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, অর্থাৎ ভোটার তালিকায় নিজের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছেন, এসআইআর উপর যে ট্রাইব্যুনালে আবেদন করে সেই আবেদন করেছেন তারা আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, অর্থাৎ তাদের সঠিকভাবে ভোটার তালিকার নাম না উঠে আসা পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে থাকবেন। সহজভাবে বললে, যদি ট্রাইব্যুনালে আপনার আবেদন গ্রহণ করা হয় এবং আপনার নাম আবার ফাইনাল ভোটার লিস্টে যুক্ত হয় তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে থাকবেন। কিন্তু যদি ট্রাইব্যুনাল আপনার আবেদন খারিজ করে দেয় এবং নাম স্থায়ীভাবে বাদ চলে যায় লিস্ট থেকে, অর্থাৎ ভোটার লিস্ট থেকে যদি নাম স্থায়ীভাবে বাদ চলে যায় তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধাও বন্ধ হয়ে যাবে। নোটিফিকেশনে আরও বলা হয়েছে যারা নাগরিকত্ব অনলাইনের অধীনে আবেদন করেছেন, অর্থাৎ সিটিজেনশিপ সংক্রান্ত প্রক্রিয়ায় রয়েছেন, তারাও আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকল্পের সুবিধা পেতে পারেন। এছাড়াও সরকার আরও জানিয়েছেন ভবিষ্যতে যারা মারা যাবেন তাদের নাম নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে, অর্থাৎ কেউ যদি পরবর্তীতে মারা যায় তাদের নাম সঙ্গে সঙ্গে তালিকা থেকে বাদ দেওয়া হবে। যারা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে স্থায়ীভাবে চলে যাবেন এবং অন্য রাজ্যের ভোটার হয়ে যাবেন তাদের নামও প্রকল্পের তালিকা থেকে বাদ চলে যাবে। অর্থাৎ এই রাজ্যে যারা থাকবে তারাই একমাত্র সুবিধা ভোগ করতে পারবেন, তাছাড়া অন্য রাজ্যে গিয়ে এখানকার সুবিধা ভোগ করতে পারবেন না। সর্বশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো নতুন আবেদন নিয়ে। সরকার জানিয়েছে জুন মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ 2026 সালের জুন মাসের 1 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল নামে একটি নতুন পোর্টাল তৈরি করা হবে, সেখান থেকেই আবেদন করতে পারবেন। অর্থাৎ এই দিন থেকেই অনলাইনে আবেদন করা যাবে। পোর্টালে গিয়ে আবেদনকারীরা নতুন আবেদন করতে পারবেন, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে পারবেন, আবেদন স্ট্যাটাস, অর্থাৎ আবেদন করার পর আপনি আবেদনের স্ট্যাটাস আপনার অ্যাপ্রুভ হলো কি না, আপনার যে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন সেটা স্ট্যাটাসটি আপনি চেক করতে পারবেন এবং সমস্ত প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। মূল পয়েন্টগুলো সংক্ষেপে আপনাদেরকে লাস্টে বলে দিই। অন্নপূর্ণা ভাণ্ডারে মাসে 3000 টাকা দেওয়ার দাবি বয়সীমা 25 থেকে 60 বছর। মাত্র পশ্চিমবঙ্গের মহিলারা স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। সরকারি কর্মী, পেনশনভোগী ও ইনকাম ট্যাক্স দাতারা বাদ পড়বেন। আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক এই দুটোই অ্যাকাউন্টের বাধ্যতামূলক থাকতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার
থেকে অটো মাইগ্রেশন হওয়ার দাবি, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণার ভাণ্ডারে নামগুলো শিফট হয়ে যাবে। নতুন আবেদন অনলাইনে হবে বলে বলা হচ্ছে। ভোটার তালিকা এসআইআরে যাচাইয়ের বিষয় উল্লেখ করা হয়েছে। যুবশক্তি প্রকল্পে বেকার যুবক যুবতীদের মাসিক সহায়তার দাবি করা হয়েছে। এইগুলোই ছিল আজকের ভিডিওর মেন বিষয়। তো ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব সকলকে শেয়ার করবেন, কারণ এটি একটি ইনফরমেটিভ ভিডিও। তার কারণ প্রত্যেক বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, মানে প্রকল্পের নাম রয়েছে, সেই জন্য সকলকে জানা দরকার বিষয়টি। আপনারা সবাইকে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানাতে সুযোগ করে দেবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।